এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লীলা রয় ম্যামের যে WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেটের বই রয়েছে তাতে আমরা সেট নম্বর 6 এর যে অঙ্কগুলি দেওয়া রয়েছে সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক কি বলেছে, ভাজক ভাগফলের 25 গুণ এবং অবশিষ্টের 5 গুণ যদি ভাগফল 16 হয় তবে ভাজ্য কত। এখানে আমাকে ভাজ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ভাজ্য নির্ণয় করার আমাদের একটা ফর্মুলা রয়েছে, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই ফর্মুলা ইউজ করে আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে দেখো কন্ডিশন কিভাবে দেওয়া রয়েছে, ভাজক ভাগফলের 25 গুণ এবং অবশিষ্টের 5 গুণ। তাহলে ভাজকটা আমরা বের করে নেই। ভাজক বলেছে ভাগফলের 25 গুণ, ভাগফল কত 16, তার 25 গুণ, এটা হলো আমাদের ভাজক বেরিয়ে গেল, ক্লিয়ার। এবং অবশিষ্টের ভাজক ভাগফলের 25 গুণ এবং অবশিষ্টের কত 5 গুণ। আমাদের এখন এখানে অবশিষ্টটা বের করতে হবে। অবশিষ্ট হবে 16 গুণন 25 ডিভাইডেড বাই 5, 5 5 25, 5 16 80। এখন অনেকের মনে প্রশ্ন যে কেন এটা ভাগ হলো, ভালো করে কন্ডিশনটা তোমরা পড়বে। ভাজক বলেছে অবশিষ্টের 5 গুণ, তাহলে ভাজকটা নিশ্চয়ই বড়, অবশিষ্টের চেয়ে 5 গুণ বড়। আমরা ভাজক জানলাম, তাহলে অবশিষ্ট ভাজক কি বলেছে অবশিষ্টের 5 গুণ, তাহলে ভাজকটা বড়, তাহলে অবশিষ্টটা ছোট, ছোটটা আনতে হবে, ছোট আনতে আমরা ভাগ করলাম এইভাবে। তারপরে আমাকে কি বলেছে, ভাগফল আমাদের 16, ভাগফল আমাদের দেওয়া রয়েছে 16। এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে ভাজ্য কত। তাহলে ভাজ্য ইকুয়াল টু এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে ভাজকের জায়গায় ভাজকের মান বসাবো, ভাজক ইকুয়াল টু 16 ইন্টু 25 ভাজক গেল ইন্টু ভাগফল, ভাগফলের মান আমাদের 16 এবং ভাগশেষের মান আমাদের হলো 80। এই হলো অঙ্ক। এই ক্যালকুলেশন করে যেটা মান বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো 25 ইন্টু 16 গুণ করতে হবে, তোমরা একটা গুণ করে নাও আগে এটাকে, 16কে 25 দিয়ে 5 16 80, 16 দোকানে 32 আর 8 40, 400 গুণন 16 প্লাস 80, 416 64 00 প্লাস 80। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 6480, অপশন বি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট হবে। এই টাইপের যখন অঙ্কগুলো সবচেয়ে বেস্ট হয়ে অপশন টেস্ট করো। দেখো 4 6 8 12 এবং 16 প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করে এগুলো দিয়ে অ্যান্সারটা কত হতে হবে 2 হতে হবে। তাই জন্য এখানে 2 আমি বিয়োগ করে দিলাম। তাহলে 2 বিয়োগ করার অর্থ কি, তাহলে সংখ্যাটা পেলাম আমাদের 44। তাহলে 44 কে এখন 4 6 8 12 16 দিয়ে যদি ভাগ যায় সেটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু মাথায় রাখতে হবে ক্ষুদ্রতমটা আমাদের নিতে হবে, এই জন্য চেক করার সময় ছোট থেকে বড়র দিকে চেক করবো কিন্তু। তাহলে দেখো আমরা বিয়োগ করার পর কত পেলাম 44, তাহলে 44কে নিশ্চয়ই 4 6 8 12 16 দিয়ে ভাগ যেতে হবে, যদি ভাগ যায় এটাই আমাদের অ্যান্সার। দেখো 44কে 4 দিয়ে ভাগ যায় কিন্তু 6 দিয়ে ভাগ যাচ্ছে না, এই জন্য এই মানটা আমাদের কি গ্রহণযোগ্য নয়। এবার নেক্সট কন্ডিশন চেক করো, 2 ভাগ শেষ হবে, তার মানে 2টা বিয়োগ করে দাও, তার মানে এখন বিভাজ্য হবে 46। দেখো 46কে 4 দিয়ে তো ভাগ করলে মিলছে না, এমনি আউট, পরেগুলো চেক করার দরকার নেই। একই রকম ভাবে পরেরটা দেখো 2, তাহলে এখান থেকে 2 বিয়োগ করে দাও 48। এটা দেখো 4 দিয়েও ভাগ করলে মিলছে, 6 8 48, 6 8 4 বরং আছে 16 3 16 28 মিলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার অপশন সি। এখন অনেকের বললে মনে পড়তো 56 যদি হয় 56 কে অ্যান্সার নেব, 56 কে আমাদের অ্যান্সার নেওয়া যাবে না, কারণ হচ্ছে ক্ষুদ্রতম কোনটা এর মধ্যে, তার মানে কি 50 পেলাম ক্ষুদ্রতম। চেক করার সময় ছোট থেকে বড়র দিকে কি করতে থাকবে, এটা সবগুলোতে স্যাটিসফ্যাকশন করবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। নেক্সট একটা সরল অঙ্ক দেওয়া রয়েছে, সরল অঙ্ক আমরা বদমাস নিয়ম অনুসারে করব। তাহলে 5 বিয়োগ 4 মাইনাস 3 বিয়োগ, তাহলে এই ভিতরের কাজটা করে নেই। তাহলে 3 আর 3 কাটাকাটি গেল, তাহলে -6 মাইনাসে মাইনাসে +6 +6 ক্লিয়ার। তাহলে 5 মাইনাস 4 মাইনাস 9, তাহলে 5, তাহলে -5 বিয়োগ করলে হলো আর মাইনাসে মাইনাসে +5, তাহলে আমাদের অ্যান্সার কত এ, অপশন এ। পরেরটা বলছে
দুটো একটা মান দেওয়া রয়েছে, এখান থেকে বলা হয়েছে এক্স এর মান কত হবে তা নির্ণয় করো। আর এই টাইপের যখন অঙ্ক দিবে তখন তোমাকে বুঝতে পারলে সূচকের অঙ্ক, সূচক মানে কি, পাওয়ার রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কের কনসেপ্ট দিয়ে এই অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো 2^x+4 রয়েছে, আমরা এটাকে এইভাবে স্প্লিট করতে পারি, 2^x ইন্টু 2^4 মাইনাস 2^x ইন্টু 2^2 ইকুয়াল টু 3। কেন স্প্লিট হলো? যখন আমরা জানি বেস সমান হবে, ধরো এরকম একটা উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, 2^5 ইন্টু 2^3, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, যখন বেস সমান থাকবে মানে নিচেরটা সমান থাকবে তখন উপরেরটা যোগ করতে হয়, যখন গুণ করবো 5 3 8, যদি ভাগ হলে বিয়োগ করতে হতো তখন অ্যান্সার হতো ভাগের সময় 5-3 মানে 2, এরকম। এই লজিক দিয়ে এই অঙ্কটা করা হলো। তাহলে এখানে দেখো এই পাশেও 2^x, এখানেও 2^x রয়েছে, তার মানে এখানে 2^x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, 2^4 মাইনাস 2^2 ইকুয়াল টু 3 আমাদের। তাহলে এখান থেকে 2^x থাক, তাহলে 2^4 মানে কত, 2^2 কিউব মানে 8, 2^4 মানে তাহলে 16 হবে, মাইনাস 2 দোকানে 4 ইকুয়াল টু 3। তাহলে 2^x ইকুয়াল 16 থেকে 4 বিয়োগ করলে 12, যেহেতু সমাধান অঙ্ক তাই গুণে রয়েছে x এর সাথে, এটা নিচে যাবে, 3 লক্ষে 3, 3 4 12। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 2^x 2^-2, তাহলে 2 বেস ক্যান্সেল হয়ে গেল, x ইকুয়াল টু -2। অনেকের মনে করতে 1/4 থেকে কিভাবে আসলো, 1/4 কে আমরা লিখতে পারি 1/2²। আর যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তাকে আবার যদি আমরা এইভাবে আকারে লিখি থাকে তখন কি এইখানে যে প্লাস চিহ্নটা রয়েছে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে x এর মান হবে আমাদের -2, অপশন ডি। একটি লাইব্রেরিতে রবিবারে গড়ে 510 জন আসে এবং অন্য দিনগুলিতে গড়ে 240 জন আসে, তবে রবিবার দিয়ে কোনো মাস শুরু হলে মাসটিতে 30 দিন থাকলে সেই মাসের প্রতিদিন গড়ে কতজন আসবে। যদি কোনো মাসে 30 দিন হয় এবং সেই মাস যে কোনো দিন থেকেই শুরু হোক, রোববার থেকেও বলতে পারে পরীক্ষায়, সোমবার থেকেও বলতে পারে, মঙ্গলবার থেকেও, যেই বার বলবে সেখান থেকে শুরু হচ্ছে সেটা সবসময় 5 বার থাকবে, মানে 30 দিনের মধ্যে 5 দিন থাকবে রবিবার থাকবে 5, তাহলে বাকি কতদিন থাকে, বাকি ডে গুলো থাকবে তার মানে 25 দিন। এই হলো অঙ্ক, এই লজিকটা কাজে লাগবে। তাহলে দেখো রবিবার গড়ে কতজন আসে, 510 জন রবিবার করে, তার মানে রবিবারের সংখ্যা ছিল কত, 5টা, তাহলে একদিনে যদি 510 জন আসে 5 দিন তাহলে কত আসবে, 5 × 510। ঠিক একই কনসেপ্টে পরেরটা বা 25 × 240। এখন আমাকে এখান থেকে বের করতে বলছে এভারেজ কত, এভারেজ মানে কি, টোটাল ডে দিয়ে ভাগ করতে হবে, টোটাল ডে আমাদের কত 30, এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের যা অ্যান্সার বাড়বে সেটাই হবে অ্যান্সার। দেখো ক্যালকুলেশন করার জন্য একটুখানি শর্টকাট ইউজ করবো আমরা এখানে, এইখানে যে শূন্য রয়েছে এই শূন্য কাটাকাটি যাবে, সেটা কমনের মতো করে কাটাকাটি গেল, মনে রাখতে হবে একটা কাটাকাটি করলাম এরকম যোগ আকারে থাকলে মনে রাখতে হবে এটাও কিন্তু কাটতে হবে, দুটোই কিন্তু যেতে হবে, একটা কাটলে কিন্তু হবে। আবার দেখো 3 দিয়ে কাটাকাটি করবো, এই পাশেও করতে হবে তোমাকে, 3 × 7 = 51 আর 3 × 8 = 24, এইভাবে। তাহলে 5 × কত হয় 85, 4 × 25 = 100, 8 × 25 = 200, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 285, অপশন এ। 6200 টাকা 1/2:1/3:1/5 অনুপাতে 3 ভাগে ভাগ করলে সবচেয়ে বেশি ভাগের অর্থ কত হবে। তারপর টোটাল অ্যামাউন্ট ছিল 6200 টাকা, এই টাকাটাকে 3টি পোর্শনে ভাগ করা হলো, সেটা হলো 1/2:1/3:1/5। যখন এরকম ভগ্নাংশ ফর্মে থাকবে কোনো অঙ্ক দেওয়া থাকবে সবসময় আমাদের কি করতে হবে, সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে। সিম্পল ফর্মে আনবো কিভাবে, আনার জন্য টেকনিক হলো কি, 2 3 5 হর যেগুলো আছে তাদের কি করতে হবে, লসাগু করে গুণ করো, 2 3 5 এর লসাগু কত হয় 30, 30 দিয়ে কি গুণ করতে হবে, 30 দিয়ে কি, তাহলে 30 দিয়ে যদি প্রথমটাকে গুণ করি তাহলে কত দাঁড়াবে, আলটিমেটলি 2 15 30, এইভাবে পরেরটা হবে 3 10 30, তাহলে 5 6 30, এই টোটাল আমাদের অ্যামাউন্ট কত হলো, সবগুলোকে যোগ, 15 10 25 আর 6 কত 31, এটা টোটাল অ্যামাউন্ট, তার মান 6200। তাহলে একের ভ্যালু কত, 31 দোকানে 62, 200, কার মান বের করতে হবে, সবচেয়ে বেশি অর্থের মান কত, সবচেয়ে বেশি কত রয়েছে 15 ভ্যালু, 15 দোকানে 30 আর দুটো শূন্য, অপশন বি। কোন সংখ্যার 80% এর সঙ্গে 80 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, তবে সংখ্যাটি কত তার মান নির্ণয় করতে বলেছে। আমরা তোমাকে x ধরেও করতে পারো, একটি সংখ্যা x, সংখ্যাটির 80% তার মানে 80x/100
যোগ করলে পরে সংখ্যাটি পাওয়া যায়, মানে এক্স এর ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা এক্স না ধরে যদি আমরা 100 ধরি তাহলে অঙ্কটা আরো সহজ হবে, তাহলে 100 ধরেই করা যায়। আমি সংখ্যাটা ধরলাম 100, তার কি 80%, তাহলে 80%-এর সঙ্গে কত যোগ করতে বলছে? 80 যোগ করতে বলছে। তাহলেই আমাদের মেইন সংখ্যাটা পাবো। মেইন সংখ্যাটা কত ছিল? 100%, ইকুয়াল টু 100%। এই হলো অঙ্ক। দেখো এরকম টাইপের যখন ক্যালকুলেশন থাকবে পার্সেন্টেজ আর সংখ্যা, পার্সেন্টেজ গুলোকে ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু পার্সেন্টেজ সংখ্যা কিন্তু একসঙ্গে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে 100-র সঙ্গে এটা ক্যালকুলেশন হবে, মানে কি সমান সমান হলে ওই পাশে চলে যাবে, তাহলে 100 80% পাশে চলে গেলে তাদেরকে বিয়োগ হলো 20% সমাধানের মতো। আমাদের দরকার কি? সংখ্যাটা বের করা, মানে 100% এর ভ্যালু বের করতে হবে। তার মানে কি 20 কে 5 দিয়ে গুণ করলে 100, তার মানে কি 5 দিয়ে গুণ করে দাও 100, একেও 5 দিয়ে গুণ করতে এই পাশে 5 8 40, 400 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্যের 25% লাভ হলো, তবে লাভের হার কত? একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের 25% লাভ হলো, আমি বিক্রয় মূল্যটাকে ধরে নিই, বিক্রয় মূল্য 100, তাহলে প্রফিট হবে কত? বিক্রয় করে বিক্রয় মূল্যের 25%, তাহলে 25 টাকা হলো প্রফিট। তো বিক্রয় করলে বিক্রয় মূল্যের 25% লাভ হয়, তবে এখান থেকে আমাকে বের করতে হবে লাভের হার কত। তাহলে কস্ট প্রাইস কত ছিল তা আগে বের করি। কেন আমি কস্ট প্রাইস বের করলাম? কারণ লাভের হার বের করতে গেলে আমাদের কস্ট প্রাইসের প্রয়োজন। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভ বিয়োগ করি সেটাই আমাদের কস্ট প্রাইস, তাহলে 75 হবে আমাদের কস্ট প্রাইস। ক্লিয়ার? এখান থেকে আমরা লাভের হার বের করব। তাহলে কস্ট প্রাইসটাকে নিচে দেব আর প্রফিটটাকে সবসময় উপরে, ইন্টু 100। 100/3%, মানে 33 সমস্ত 1/3% হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এক ব্যক্তি একটি পণ্য 80 টাকায় কিনে তার ধার্য মূল্য 120 টাকা লিখে দেয়, এরপর সে ধার্য মূল্যের 40% ছাড়ে পণ্যটি বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির হার কত হবে? এক ব্যক্তি 80 টাকায় কিনলো, কোনো ব্যক্তির কাছ থেকে কিনলো, মনে করো কত টাকায়? 80 টাকায়। কোনো যে মহাজন ছিল, মহাজনের কাছ থেকে 80 টাকায় কিনলো, কিনে তার ধার্য মূল্যের ওপর 120 টাকা লিখলো, মানে কিনে নতুন মার্ক করলো, সেটা হলো 120 টাকা, মার্ক প্রাইস। তাহলে ক্লিয়ার? এরপর সে ধার্য মূল্যের ওপর 40% ছাড় দিল, এই যে ধার্য মূল্য এর ওপর 40% ডিসকাউন্ট দিবে, তার মানে এখান থেকে কি পাবো? মার্ক প্রাইসের উপর যেটা ডিসকাউন্ট দেবে সেলিং প্রাইস বের হবে, তাহলে এখান থেকে 40% ডিসকাউন্ট দিলে যেটা বের হয় তার মানে 60/100, 6/72, এই 72টা আমাদের হলো সেলিং প্রাইস, আর আমাদের কস্ট প্রাইস কত? 80। ক্লিয়ার? এখন বলছে তার লাভ বা ক্ষতির হার কত। দেখো কস্ট প্রাইস হলো 80 আর সেলিং প্রাইস 72, মানে সেলিং প্রাইসটা কম এবং কস্ট প্রাইসটা বেশি, তার মধ্যে লস হলো। তাহলে কত পার্সেন্ট লস হলো সেটা আমাকে বের করতে। লস কত হলে 80 থেকে 72 তুমি বিয়োগ করে দাও, তাহলে হবে 8 হলো লস। আর লাভ বা লসের হার সবসময় আমরা কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইস 80। এই 0 0 কাটো, 8কে 8, তাহলে 10% লস হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কোন মূলধন বার্ষিক 3 সমস্ত 1/3% সরল সুদের হারে 5 বছরে এত টাকায় পরিণত হয়, তবে কোন মূলধন মানে প্রিন্সিপাল আমাকে বের করতে হবে। তাহলে দেখো এই যে 7,000 টাকায় পরিণত হয়, এটা আসলে কি দেওয়া রয়েছে? এটা হলো অ্যামাউন্ট দেওয়া রয়েছে, মানে সুদে আসলে মান দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপালটা আমাকে বের করতে বলছে, প্রিন্সিপাল আমরা জানি না, এক্স ধরলাম প্রিন্সিপাল। ক্লিয়ার? এখন আমরা ইন্টারেস্টটা বের করব। ইন্টারেস্ট বের করতে বলে আই ইকুয়াল টু PTR/100 ফর্মুলা ইউজ করতে হবে, PTR/100, এটা আমাদের প্রিন্সিপাল। আর এখন আমরা এখান থেকে বের করব ইন্টারেস্ট, তাহলে আই ইকুয়াল টু PTR/100, পি এর মান এক্স আর টি এর মান আমাদের 5, আর এর মান আমাদের কত? 3 3 9, একে কত? 10/3, আর নিচে 100 বসবে ফর্মুলা অনুযায়ী, ইকুয়াল টু কত হয়? 7,000। কেন আমি যোগ করলাম? যেহেতু সুদে আসলে দেওয়া রয়েছে 7,000, এই জন্য যোগ করা হলো। এই 0 0 কাটা, 5 দোকানে 10, তাহলে আমাদের আলটিমেট দাঁড়ালো এক্স প্লাস x/6 ইকুয়াল টু 7,000। তাহলে ক্যালকুলেশন করো 6x প্লাস x, তাহলে 7x/6 ইকুয়াল টু 7,000। এটা কাটে দাও 1,000, তাহলে x এর মান আমাদের বেরোবে 6,000, অপশন সি।
৩,০০০ টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরে ৬,০০০ টাকা হলে তবে ৪ বছরে মোট সুদ কত হবে তা আমাকে বের সুদটা বের করতে বলছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলেছে। ৩,০০০ টাকা প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল ৩,০০০, টাকাটা ২ বছরে কত টাকায় পরিণত হয়েছে, ৬,০০০ টাকায় পরিণত হয়েছে। তো ৬,০০০টা আসলে কি আমাদের অ্যামাউন্ট। তাহলে তোমরা এই কন্ডিশন থেকে বলতে পারবে কত গুণ হয়েছে, সবাই বলবে ৩,০০০ ৬,০০০, মানে 2 গুণ বেড়েছে, ইন্টু 2। ক্লিয়ার? এখান থেকে আমি বলতে পারি না কোনো একটা প্রিন্সিপাল যা ছিল সেটা ৩,০০০, যাই থাক ৩,০০০ দেওয়া রয়েছে, সেটা 2 বছরে সেই প্রিন্সিপালের 2 গুণ হলো। ক্লিয়ার? এখন আমাকে কন্ডিশনে বলেছে তবে 4 বছরে সুদ কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো ওই প্রিন্সিপালটাই থাকবে, সেটা 4 বছরে সুদ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো তো এই টাইপের সঙ্গে এইখান কন্ডিশন থেকে আমি বের করে নিই যে 4 বছরে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট কত গুণ হলো পূর্বের তুলনায়, সেটা বের করে নিই। এটা বের করার টেকনিকটা কি সেটাই তোমাকে জানতে হবে। দেখো 2 বছরের পরে 4 বছর, তাহলে কয় গুণ বাড়লো, 2 গুণ। এই যে যত গুণ হবে সেটাকে এই গুণের উপর চলে যেতে, তাহলে কত 2 স্কয়ার, তাহলে কত হলো 4 গুণ হবে তার মানে। ক্লিয়ার? তাহলে 4 গুণ হলে পরে প্রিন্সিপাল কত ছিল 3,০০০, প্রিন্সিপালের 4 গুণ, তাহলে 4 ইন্টু 3,০০০, তাহলে কত হলো আমাদের 12,০০০ অ্যামাউন্ট দাঁড়ালো। ক্লিয়ার? 12,০০০ অ্যামাউন্ট। তাহলে বলছে অ্যামাউন্টটা 4 বছরে মোট সুদ কত হবে, তাহলে পূর্বের থেকে হিসাব করতে হবে, পূর্বে যা পেন সেখান থেকে আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রিন্সিপাল কত ছিল 3,০০০, এখন নেক্সট কন্ডিশনের ক্ষেত্রে মানে 4 বছরের ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা কত দাঁড়ালো 12,০০০, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে বিয়োগ করবো 12,০০০ থেকে 3,০০০, তাহলে 9,০০০ হবে সঠিক উত্তর। অপশন। প্রতিদিন 7 ঘন্টা করে এওবি একা একা একটি কাজ সম্পন্ন করে যথাক্রমে 6 দিন ও 8 দিনে, তবে প্রতিদিন 8 ঘন্টা করে দুজন একসঙ্গে কাজটি করলে মোট সময় কত লাগবে তা বের করতে বলেছে। দেখো এওবি দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি, তারা একদিনে কত ঘন্টা করে কাজ করে 7 ঘন্টা, তাহলে 6 দিনে কত ঘন্টা কাজ করবে এ, 6 7 42 ঘন্টা। তাহলে এ যদি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 6 দিনে তাহলে 42 ঘন্টা কাজ করলো। একই রকম ভাবে বি একদিনে কত করে, সেও 7 ঘন্টা করে, তাহলে বি 8 দিনে কত ঘন্টা করবে, 7 8 56 ঘন্টা। এখান থেকে আমরা এখন টোটাল ইউনিট কাজ করে এফিসিয়েন্সিটা বের করব। তাহলে টোটাল ইউনিট কাজ করতে গেলে লসাগু করতে হবে, 42 আর 56 লসাগু করে দাও, 7 দিয়ে যায়, 6 7 42, 7 8 56, 2 দিয়ে দিলে 3 ইন্টু 4। আমি গুণ করছি না, এটাই এখানে লাখ লিখে দিই, 7 2 3 4। তাহলে আমাদের আনতে হবে কি 42। দেখো 42 কি করে বানানো যায়, 7 3 দোকানে 6 42 না, 3 7 21 দোকানে 42, তার মানে এই দেখো এত 3টা গুণ করলে 42, বাকিটা 4, তার মানে এই যে টোটাল ইউনিট কাজ ছিল আমাদের সেটাকে 42 দিয়ে ভাগ করলাম, 42 আউট করে দাও, বাকিটা হলো আমাদের এফিসিয়েন্সি। এই হলো লজিক। ক্লিয়ার? একই রকম ভাবে 56 পরেরটা আনতে হবে, 56 করে দাও, 4 দোকানে 8 আর কি 56, 3 পরে থাকবে, তাহলে 3 হলো এফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, টোটাল ইউনিট কাজটা বের করে নিলাম, লসাগু করে আমি গুণ করিনি, তারপরে টোটাল ইউনিট কাজকে আমি টাইম দিয়ে ভাগ করলাম, সেটাই হলো কি এফিসিয়েন্সি। এটাই করার কি শর্টকাট পদ্ধতি। তারপরে দেখো কি বলছে, তবে যদি তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে দুজনে একসঙ্গে, তবে কাজটি করতে মোট কত সময় লাগবে। তাহলে 4 আর 3 তাদের হলো কি এফিসিয়েন্সি হলো দুজনে, টোটাল এফিসিয়েন্সি কত 7, তাহলে কত ঘন্টা করে কাজ করে তারা এক, তাহলে 4 3 কত 7 ইউনিট কাজ করে, তাহলে 1 ঘন্টায় তবে তারা কাজ করে কত ইউনিট। এফিসিয়েন্সি মানে কি 1 ঘন্টা বা 1 মিনিটে বা 1 মাসে কতটা করবে সেটাই হলো এফিসিয়েন্সি। তাহলে 1 ঘন্টায় তারা কত ইউনিট কাজ করে, 7 ইউনিট কাজ করে, এটাই হলো এফিসিয়েন্সির মতলব। ক্লিয়ার? তখন বলছে তারপরে কি তারা প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে 1 ঘন্টায় যদি 7 ইউনিট কাজ করে তাহলে 8 ঘন্টায় কত ইউনিট করবে, 7 8 56 ইউনিট কাজ করবে তারা। ক্লিয়ার? আর 8 ঘন্টা মানে কি প্রতিদিনের কাজ, তারা আমি বলতে পারি তাহলে একদিনে তাহলে কত ইউনিট কাজ করবে, 56 ইউনিট কাজ করবে। তবে তারা বলছে মোট কত, এইভাবে যদি কাজটা করে তাহলে মোট কত সময় কাজটা শেষ হবে। তার মানে টোটাল ইউনিট কাজকে 56 দিয়ে ভাগ করলেই হবে। কেন হবে একটু তোমাদের যদি বুঝিয়ে দিই,
বুঝে নাও 56 ইউনিট কাজটা করতে সময় লাগে 1 দিন, 1 ইউনিট কাজটা করতে সময় লাগবে 1/56 দিন। আমাদের টোটাল কাজ কত, এই যে এত ইউনিট কাজ, এই যে টোটাল কাজ এত কাজ করলে কত লাগবে, তার মানে গুণ করতে হবে 7 × 2 × 3। গুণ করা হলো না এই কারণে যেহেতু কাটাকাটি যাবে পরে। 3 4 ক্লিয়ার, কাটাকাটি করে দাও। 7 4 8 56, 4 দোকানে 8, 7 8 56, একবার কি পড়ে রইলো, খালি 3 পড়ে রইলো, তাহলে 3 হবে আমাদের অ্যান্সার, অপশন। একটি চৌবাচ্চা এ ও বি পাইপ পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে 2 ঘন্টা ও 6 ঘন্টায় যদি সকাল 10টায় এ পাইপটি খোলা হয়, বি পাইপটি সকাল 11টায় খোলা হয়, তবে চৌবাচ্চাটি ভর্তি হতে কখন হবে সেই টাইমটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এ পাইপটা কত ঘন্টায় ভর্তি করে, 2 ঘন্টায়। বি পাইপটি ভর্তি করে 6 ঘন্টায়। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজটা আমরা বের করে নিই, তাহলে 6 হবে এলসিএম, এটাই টোটাল ইউনিট কাজ। এফিসিয়েন্সি কত, 3, আর পরেরটা 6 কে 6, এতটুকু বোঝা গেল। তারপরে কি, যদি সকাল 10টায় এ পাইপটি খোলা হয়, তাহলে এ পাইপ কখন খোলা হয়, 10 AM এ, আর বি পাইপ কখন খোলা হয়, এটা হলো 11 AM এ। আলটিমেটলি গ্যাপ কত সময়ের, 1 ঘন্টা। তাহলে সেই 1 ঘন্টায় কে কাজ করেছিল, এ কাজ করেছিল নিশ্চয়ই, তারপরে তো বি ফিল্ডে নামলো। তাহলে এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করলো সেটাকে বের করি। তাহলে এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করলো, এফিসিয়েন্সি কত, 3, তাকে 1 দিয়ে গুণ করতে হবে, 3 × 1, তাহলে 3 ইউনিট কাজ করলো এ। ক্লিয়ার। তারপরে কি বলছে, তারপরে কি 3 ইউনিট তো কাজ হয়ে গেল, তাহলে বাকি কাজ আর কতটুকু রইলো, রিমেইনিং কাজ। টোটাল ইউনিট কাজ 6, তার থেকে 3 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ 3, এই হলো রিমেইনিং কাজ। কিন্তু এবার দেখো তো কে নামলো ফিল্ডে 1 ঘন্টা পর, বি নামলো। তাহলে এখন কাজ কে করবে, এ ও বি দুজনেই করবে, তার মানে দুজনে যদি এ ও বি কাজ করে, এই 3 ইউনিট কাজ করতে কত সময় লাগবে সেই টাইমটা আমরা বের করবো এখান থেকে। তাই আমাদের ইউনিট কত রইলো, 3 ইউনিট। তাকে আমি জানি ইউনিটকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম, তাই দুজনে কাজ করেছে তার মানে দুজনের এফিসিয়েন্সি নিতে হবে, 3 × 4, এত ঘন্টা। দেখে যদি আমরা মিনিটে ট্রান্সফর্ম করে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3/4 কে যদি 7 দিয়ে গুণ করি, 4 × 15 = 60, 3 × 15 = 45 মিনিট। তাহলে আলটিমেটলি টাইম কত হবে, দেখো সেকেন্ড পাইপটা কখন ফিল্ডে নেমেছিল, 11টার সময়, তার কত ঘন্টা পর, তাহলে আমাদের কত, 11টার সময় শেষ, মানে বি পাইপটি নামলো, তার 45 মিনিট পর ভর্তি হলো। আলটিমেটলি আমাদের টাইম লাগবে হলো 11টা তো লাগবেই, এক্সট্রা আরো 45 মিনিট, এই হলো অঙ্ক। আর যদি 10 দিয়ে হিসাব করো তাহলেও হবে, কোনো ব্যাপার না। সেটা তখন কি 10টার সঙ্গে কি ও তোমার 1 ঘন্টা কাজ হলো, 11টা, এই যে আরো 35 মিনিট, 11টা 35। 90 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবিত একটি ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 1 মিনিটে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে দেখি কি বলেছে, 90 কিলোমিটার বেগে ধাবিত ট্রেনের স্পিড দেওয়া রয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার। ধাবিত একটি ট্রেনের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনের লেন্থও যা প্ল্যাটফর্মের লেন্থও কি ইকুয়াল। আমরা জানি ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অ্যাড করতে হবে, টোটাল ডিস্টেন্স আমাদের কত হবে, x + x, মানে 2x। ক্লিয়ার। দূরত্ব অতিক্রম করবে কত মিনিটে অতিক্রম করে, 1 মিনিট। আচ্ছা 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে উপরে ডিস্টেন্স দিলাম আর নিচে টাইম দিলাম, আলটিমেটলি আমাদের কি বেরোলো, স্পিড বেরোলো। আর স্পিডের মানি দেওয়া রয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে দেখো x 2x আমরা কোন এককে করছি, মিনিটকে সেকেন্ডে বানিয়েছি, তাহলে মিটার পার সেকেন্ড এককে অঙ্ক করা হচ্ছে, তার মানে এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে 5/18 দিয়ে 25, 2 দিয়ে কাটো 30, তাহলে এক্স এর মান আমাদের কত বাড়ালো, 5 × 5 = 25, 3 × 25 = 75, তাহলে 750 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 45 কিলোমিটার অতিক্রম করতে 6 ঘন্টায় নেয়, তবে স্রোতের বেগ কত। স্থির জলে নৌকার বেগ, বোটের স্পিড দেওয়া রয়েছে, সেটা হলো 10 কিমি পার আওয়ার। স্রোতের প্রতিকূল মানে ডাউন স্ট্রিমের বেগ দেওয়া রয়েছে, সেটা হলো 45 কিলোমিটার যায় 6 ঘন্টায়, মানে দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলাম, গতিবেগ বেরিয়ে গেল। 3 × 15 = 45, 3 দোকানে 6, তার মানে 3 × 15 = 45, 3 দোকানে 6, 15/2 কিলোমিটার পার আওয়ার।
ক্লিয়ার? আমাদের বের করতে হবে কি, স্রোতের প্রতিকূলে বলেছে, এটা ডি হবে না, আপ করে দাও, আপ। আমাকে বলছে স্রোতের বেগ নির্ণয় করতে হবে, তাহলে আপ স্টিমের গতিবেগের ফর্মুলা আমরা কি জানি, সেটা হলো বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। এখানে মান বসিয়ে দাও, যেটার মান নেই সেটার মান বেরিয়ে যাবে। তাহলে আপ স্টিমের মান কত, 15/2, বোটের মান কত, 10, স্টিম আমাকে বের করতে হবে, এক্স রেখে দাও, তাহলে এক্সটা এই পাশে যাবে, তাহলে 10 মাইনাস 15/2, 10 দোকানে 20 মাইনাস 15, 5/2, তার মানে 2.5। অপশন 80 লিটার জল মিশ্রিত 80 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 7:3। ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1 হবে? দেখো, মিল্ক আর ওয়াটারের অনুপাত দেওয়া রয়েছে 7:3। ক্লিয়ার? কি মেশাতে বলেছে, ওয়াটার অ্যাড করতে বলেছে। ক্লিয়ার? তারপর দেখো তখন অনুপাতটা কত হয়, 2:1। তাহলে অ্যাড করা হয়েছে কি, ওয়াটার, তাহলে ফিক্সড কে ছিল, মিল্ক। মিল্কটাকে আমাকে সমান করব আমরা, তাহলে কত দিয়ে গুণ করব, উপরটাকে 2 দিয়ে গুণ করো, নিচেরটাকে 7 দিয়ে। তাহলে উপরটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 7 দোকানে 14, তাহলে এই পাশেও গুণ করব, 3 দোকানে 6। এটা মিল্ক, এটা ওয়াটার, আর নিচেরটাকে 7 দিয়ে, 7 দোকানে 14, 7 7। তাহলে কত আমাদের কি দেওয়া রয়েছে, 80 লিটার জল মিক্সচার, মানে মিক্সচারের পরিমাণ দেওয়া রয়েছে হলো 80 লিটার। তাহলে মিক্সচার মানে কি, মিল্ক আর ওয়াটার অ্যাড করতে হবে, তাহলে 14 আর 6 অ্যাড করো, 14 6 কত, 20। 20-র ভ্যালু হলো 80, একের ভ্যালু হলো 4। তাহলে কতটুকু মেশানো হয়েছে, ওয়াটার। 6 থেকে 7 ইউনিট হলো, মানে এক্সট্রা 1 ইউনিট মেশানো হলো, তাহলে একের মানই আমাকে বের করতে হবে। একের মান কত, 4 লিটার। বাস, অঙ্ক শেষ। অপশন ডি। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 24 জন বয়সী, এটা হবে, একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত? তাহলে 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায়, কেন বাড়ে, 24 বছর একজনের পরিবর্তে আরেকজন নতুন আসে, তাহলে মেইন সংখ্যাটা তো কি ফিক্সড। তাহলে 8 জনের কত বাড়লো, 8 দোকানে 16, যতটা বাড়লো এটা যোগ করে দাও, 6 4 10, 2 1 3 1 4, 40 হবে আমাদের সঠিক। অপশন বি। পরটা দেখো, একটা সিরিজ টাইপের অঙ্ক, তোমাকে সিরিজের এই টাইপের অঙ্ক দিলে প্যাটার্ন লক্ষ্য করতে কিভাবে চলছে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে 1/2, তারপর একটা 1/6, তারপর একটা 1/12 ডট 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 1/n ইন্টু n+1। সরি, এই n+1টা নিচে হবে। ক্লিয়ার? দেখো প্যাটার্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, 1/2 কে আমরা 1 × 2 লিখতেই পারি, 1/6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু কত, 3। পরেরটাকে কি লিখতে পারি, 3 × 4। একই রকম ভাবে দেখো শেষ পর্যন্ত এইভাবেই চলছে, 1/n ইন্টু n+1, যা থাকবে তার থেকে এক বেশি। এইভাবে যদি প্যাটার্নটা চলে, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সারটা কত হবে, সেই অ্যান্সারটা আমাকে বের করতে হবে। একটু যদি প্রথম দুটো টার্ম নিয়ে আমরা ভালো মতো লক্ষ্য করি, কি দেখতে পাবো, 1/1 × 2, এটাকে আমরা এইভাবে তো লিখতেই পারি 1 - 1/2। একই রকম ভাবে পরেরটাকেও আমরা লিখতে পারি 1/2 - 1/2। দুটো টার্ম নিয়ে আমরা লক্ষ্য করবো, সবগুলো টার্ম নিয়ে কি লক্ষ্য করে সময় শেষ হয়ে যাবে। তাহলে দেখো কি দেখা যাচ্ছে, দেখো 1 বিয়োগ আমি 1/2 লিখলাম এই টার্মের বদলে, আলটিমেট যদি ক্যালকুলেশন করো দেখবে কি এটাই আসছে, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় দেখা যাবে এটাই আসবে। তার মানে বোঝা গেল এই যে মাঝখানের টার্মগুলো আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রথম টার্মটা আর শেষ টার্মটা পড়ে থাকবে। এই লজিকেই তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে প্রথম টার্মটা আমাদের কত, 1, তার মানে 1 পড়ে থাকবে, বিয়োগ শেষটা, আলটিমেট সব ক্যালকুলেশন করার পর লাস্টের টার্মটা পড়ে থাকবে, মানে n+1 পড়ে থাকবে। এই হলো অঙ্ক, n+1। তাহলে ক্যালকুলেশন করে দাও, n+1, তার মানে পড়ে যাবে n+1 - 1, এটা কাটাকাটি, তাহলে n/n+1। অপশন বি। একটি ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করে করলে ভগ্নাংশে 1/2 হয়, এটা লব হবে। লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়, তবে সংখ্যাটি লব ও হরের গুণফল কত তা আমাকে বের করতে, মানে লব আর হরের মান আগে নির্ণয় করি, তাহলে এই অঙ্ক হয়ে যাবে। লব মানে উপরেরটাকে বলা হয়, হর মানে নিচেরটা।
এখন বলছে হরের সঙ্গে 1 যোগ করা হলো, এই যে হরের সঙ্গে 1 যোগ করা হলো, তখন ভগ্নাংশ হয় হাফ। আবার নেক্সট কন্ডিশনে কি বলছে, লবের সঙ্গে 1 যোগ করা হলো, তার মানে উপরের সঙ্গে 1 যোগ করা যাবে আর হর ফিক্সড থাকবে, তখন অ্যান্সার দাঁড়ায় হলো 1। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এইটাই লিখতে পারি x + 1 = 1 y, আর এখান থেকে লিখতে পারি 2x = y + 1। এখান থেকে দুটোকে সমাধান করে আমাকে x আর y এর মান নির্ণয় করতে হবে। এখন সমাধান করে তোমাদের ইচ্ছা মতো y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল 2x। তাহলে y এর মান কত, x + 1, তাহলে x + 2 হয়ে গেল একবারে, এটাই বসে যাবে x, তাহলে x এর মান আমাদের বেরোলো 2, তাহলে x এর মান এই ইকুয়েশনে বসিয়ে দেই, তাহলে 2x কত 3, তাহলে y এর মান হলো 3। এটাই আমাদের কি x কি ছিল আমাদের, লব আর হরের গুণফল, মানে এই দুটো গুণফল করলেই অ্যান্সার। তাহলে 3 দোকানে 6। 2153 এর এককের ঘরে অঙ্ক কত হবে তা নির্ণয় করতে হবে, ইউনিট ডিজিট বের করতে হবে। 2153167 ইউনিট ডিজিট বের করার একটা বেসিক পদ্ধতি হলো কি, উপরে যে পাওয়ারটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করা, মানে 4 এর কি সাইকেলিং ঘটে, 4 4 16 আর 4 কে 4, তাহলে অবশিষ্ট কত রইল, 3 রইল। এই যে 3 অবশিষ্ট রইল, এই 3টাকে ইউনিট ডিজিটে কত রয়েছে 21533, এই 3 এর মাথায় 3 বার, তাহলে কত হয় 27। তাহলে 7 হবে আমাদের সঠিক উত্তর, ইউনিট ডিজিটে যেই বলেছে এককের ঘরের অঙ্কেরটা, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, দেখো কি দেওয়া রয়েছে, দেখো প্রথমে দেওয়া রয়েছে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, তারপরে রয়েছে 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02। ক্লিয়ার? এই টার্ম থেকে আমরা কমন নেব, এখান থেকেও 2 কমন নেব, এখান থেকেও 2 কমন নেব, এখান থেকেও 2 কমন নেব, এখান থেকেও 2, এখান থেকেও 2, আলটিমেটলি দেখো যোগের আগ পর্যন্ত একটা আমাকে ডিনোট করতে হবে, তার মানে এখানে কি কি গুণ রয়েছে, 2 দোকানে 4, 4 দোকানে 8, এখানেও দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে আলটিমেটলি এই দুটো টার্ম থেকে আমি 8 কমন নিলাম, তাহলে 8 কমন নিয়ে নিলাম। তাহলে 8 কমন নিলে পরে কি পড়ে থাকবে, এই দেখো কিন্তু 2 2 করে সবগুলোতে চলে গেছে, 0.11 পড়ে থাকবে, তার মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1। নেক্সটটার থেকেও 2 কমন নেওয়া হয়ে গেছে, তাহলে কি পড়ে থাকবে 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.02। এবার লক্ষ্য করো, দেখো উপরেরটা মান নিচের টার্ম সেম, তাহলে কাটাকাটি পড়ে থাকলো, আর মানে 1/2, যা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 0.125, অপশন। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 1 টাকার মুদ্রা মিলিয়ে 5:2 অনুপাতে রয়েছে, ব্যাগটিতে মোট 55 টাকা থাকলে 25 পয়সার মুদ্রার সংখ্যা। এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে তোমাকে ফার্স্টলি লক্ষ্য করতে হবে কিসের পরিমাণ অনুপাত দেওয়া রয়েছে, মুদ্রার সংখ্যার অনুপাত না মূল্যের অনুপাত। দেখো 1 টাকার একটি ব্যাগে 50 পয়সা 25, 1 টাকার মধ্যে এত অনুপাত, মানে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, আর আমাদের এখানে কি প্রোভাইডেড, ডাটা হিসাবে টাকাটা প্রোভাইডেড, মানে মূল্যটা প্রোভাইডেড। তখন এরকম যদি কন্ডিশন থাকে, তোমাকে নাম্বারটাকে হয় মূল্যে কনভার্ট করতে হবে, না এই মূল্যটাকে কি নাম্বারে কনভার্ট, মানে দুটো সেমে আনতে হবে, এই হলো মোদ্দা কথা। এনে তারপরে অঙ্ক করতে হবে। তার মানে আমাদের প্রথমে নাম্বারের অনুপাত কি দেওয়া রয়েছে, 50 পয়সা, 25 পয়সা আর 1 টাকা, নাম্বারের অনুপাত যা দেওয়া রয়েছে 5:8:1। আমি কিসে কনভার্ট করব, নাম্বার থেকে মানে টাকাতে, তাহলে 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে 5টা যদি মানে কয়েন থাকে তাহলে কত হবে 5 × 1/2, 5/2 ইস্টু একই রকম ভাবে 25 হলে তাহলে কত হয় 1/4 টাকা, তার মানে 8/4 হবে, 1 টাকা হলে একটা, এটাই হবে। ক্লিয়ার? আমাদের টোটাল মূল্য প্রাইস কত 55 টাকা, প্রাইস মানে টোটালটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। ক্লিয়ার? টোটাল যেহেতু প্রাইস দেওয়া রয়েছে, যোগ করে দাও একবারে, 4 হবে লসাগু, 2 দোকানে 4, তাহলে 5 দোকানে 10, প্লাস 4 অক্ষে 4, 8, প্লাস 1 4, 10 আর 18 4 কত 22/4। এই 22/4 এর ভ্যালু কত, টোটাল প্রাইস কত দেওয়া রয়েছে 55, তাহলে 1 এর ভ্যালু কত 55 গুণন 4/22, 11 দাও 5 2 2, তাহলে কত হবে আলটিমেটলি 10। তাহলে 1 এর ভ্যালু আমাদের কত বেরোলো 10, এটাই আমাদের টার্গেট। আমার কি বের করতে বলছে 25 পয়সার মুদ্রা কতগুলি, তার মানে কি 25 পয়সার মুদ্রা কি সংখ্যা বের করতে, নাম্বার। 25 পয়সা কত ছিল 8, তাহলে 8 এর ভ্যালু তোমাকে নির্ণয়,
তাহলে 1 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 8 এর ভ্যালু হবে 8 10 80। আমি এটা এখানে লিখছি 8 10 80। এরকম করে আমরা 50 পয়সাটাও বের করতে পারবো, তখন তো 50 অ্যান্সার, 5 10 50 আর 1 টাকা হলে 10 লক্ষে 10। অপশন ডি। একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ বি সি ভর্তি করে 4 ঘন্টায় যদি সি পাইপটি বি পাইপ থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন হয় এবং বি পাইপটি এ পাইপের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তবে একা এ পাইপের সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এ বি সি তিনটা মিলে ভর্তি করতে সময় নেয় 4 ঘন্টায়। 3টা পাইপ রয়েছে এ বি সি, তাদের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এই হলো অঙ্ক। সি পাইপ বি পাইপের দ্বিগুণ আর বি পাইপ এ পাইপের 3 গুণ, সি পাইপ বি পাইপ এ পাইপের 3 গুণ। আচ্ছা, বি পাইপ এ পাইপের, এ পাইপ আমি 1 ধরলাম এফিসিয়েন্সি, বি পাইপ কত হবে? এ পাইপের 3 গুণ। ক্লিয়ার? আবার সি পাইপ কি বলেছে? বি পাইপের দ্বিগুণ, তাহলে সি পাইপ বি পাইপের দ্বিগুণ, তাহলে 3 দোকানের 6। এই হলো ক্লিয়ার। তাহলে এখান থেকে 4 6 10। আচ্ছা, এখান থেকে আমরা এফিসিয়েন্সি রিলেশন পেয়ে গেলাম। আর টোটাল টাইম কত দেওয়া রয়েছে? 4। আমরা জানি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টোটাল এফিসিয়েন্সি ইনটু টাইম। এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটা বের করে নেব, টোটাল ইউনিট কাজটা বের করব এবং টোটাল এফিসিয়েন্সি লাগবে আমাদের, সেটা কত? 6 3 9 কে 10, এটাই হলো টোটাল এফিসিয়েন্সি। টাইম কত? 4 ঘন্টা। এটাই হলো টোটাল ইউনিট কাজ আমাদের। এখান থেকে বের করতে বলছে এ পাইপ সম্পূর্ণ করতে কত সময় লাগবে, এর টাইম আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এর টাইম, তাই টোটাল ইউনিট কাজকে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ, এর এফিসিয়েন্সি কত ছিল? 1 দিয়ে ভাগ, তাহলে 40। অপশন বি। 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটি কত তা নির্ণয় করতে হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 1 5 0। ক্লিয়ার? তাকে আবার 71 দিয়ে ভাগ করে দাও। তাহলে 71 কে 71, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 8 বিয়োগ করলে 2, শূন্যটা নামাও। দেখো 4 অক্ষে 4, 4 দিয়ে দিলে কত হয়? 4 অক্ষে দিলে 4 7 4, 4 7 28, 284। 5 দিয়ে নিশ্চয়ই বেশি হয়ে যাবে, 4 বাদ যাবে। 4 অক্ষে 4, 4 7 28। 10 থেকে 4 বিয়োগ করলে 6 আর 9 9 মিলে গেল, তাহলে এই শূন্যটা নামবে 60। 71 যে ছোট রয়েছে, তাহলে আরেকটা শূন্য আমাকে নামাতে হবে 600। তাহলে দেখো এখন কত দিয়ে যায়? 71 কে যদি আমরা 9 দিয়ে দেই, 8 দিয়ে দিলে কত হয়? 8 অক্ষে 8, 7 8 56, 568। 9 দিয়ে দিলে হবে 9 অক্ষে 9, 7 9 63। এখন দেখো তোমাদের কাছে একটা লজিক বলে রাখি, 17 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের সংখ্যাটি কত তা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিন্তু দুই ভাবে নির্ণয় করা যায়, যোগ করার পথে আর কি বিয়োগ করার পথে। আমরা কি করব? যোগ করে যদি হিসাব করে বের করে কি বেশিটা নিতে হবে। তার মানে কি এখানে আমরা হিসাবে আমাদের কতবার নেওয়া উচিত ছিল? 8 বার নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা 9 বার নেব, এটা বেশি নিই। 639 নেওয়ার উদ্দেশ্য হলো এই যে এখানে বিয়োগ করে 39টা এক্সট্রা আসলো, তার মানে এর সঙ্গে আরো 3 যোগ করতে হবে। মানে যদি কিছু পরীক্ষা ইকুয়েশন দিয়ে বলতো কোন ক্ষুদ্রতম 6 অঙ্কের 71 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, কত যোগ করলে পাওয়া যাবে, তখন অ্যান্সারটা কি 39 যোগ করলে। আর আমাকে এখান থেকে কি করতে হবে? সেই সংখ্যাটা কত সেটা নির্ণয় করতে হবে। দুটো ভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, কত যোগ করলে সেই ক্ষেত্রে 39, আর সংখ্যাটা কত হবে সেটা আমাকে বের করতে। সংখ্যাটা কি হবে? তার মানে 39 টেক্সটটা আমাদের বেশি বেরোলো, যোগ করে দাও, তার মানে কত হবে? দেখলেই বোঝা যাচ্ছে, একটা 1 1 2। অপশন বি হবে রাইট আনসার। তার মানে 1 2 1 2 3 4 5 প্লাস 39। কোন মূলধন 10% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা হয়, তাহলে প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে। তার মানে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। 100 পি। দেখো আমরা যখন সিম্পল ইন্টারেস্ট অঙ্ক সবসময় আমাকে ইয়ারলি অঙ্ক করতে হবে, 6 মাস থেকে আমি বছরে কনভার্ট করতে হবে। 6 মাস মানে হাফ বছর, তাহলে টি এখানে বসিয়ে দিলাম ইনটু আর কত 10, নিচে কত 100। তাহলে এই শূন্য কাটো, তাহলে পি এর মান কত দাঁড়াবে? 2000। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক করতে হবে। এই রুটটা হলো সমস্তটার উপরে কিন্তু রুট। ক্লিয়ার? এটা 25.60 বাই 72.90 ফার্স্ট কন্ডিশন প্লাস 0.10 বাই 8.10। একে ক্যালকুলেশন করলে কি হবে? দেখো দশমিকের পরে দুটো শূন্য,
দুটো উঠে গেল, তাহলে এটা পড়বে কাটাকাটি, তার মানে আমাদের আলটিমেটলি কি দাঁড়ালো 256/729 ক্লিয়ার। একই রকম ভাবে এখানে 10 উঠে গেল, এই 0 0 উঠে গেল, তার মানে 1/81। এর বর্গমূল করলে কত হবে, যদি 56 বর্গমূল করে 16 আর 729 বর্গমূল করলে 27, তাহলে 1/9। তাহলে লসাগু করলে দাঁড়াবে 27 প্লাস 16 3 নং 27, 16 3 কত 19/27। অপশন এ চিনি হবে। চিনির দাম 20% হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় আগের তুলনায় 4 কেজি বেশি পায়, তবে প্রতি কেজি চিনির আসল দাম কত? তাহলে চিনির দাম 20% হ্রাস পেল, তাহলে 20% মানে আমরা জানি 1/5, তাহলে প্রিভিয়াস প্রাইস, এটা প্রিভিয়াস প্রাইস আর হলো নিউ প্রাইস। তাহলে প্রথমে যদি 5 থাকে তাহলে উপরটা কমে গেল, তাই নিউ প্রাইস হলো 4। আর প্রাইসের সঙ্গে আমরা কোয়ান্টিটির মানে কি জানি, ব্যস্ত সম্পর্ক, মানে বেশি টাকা মানে দাম বাড়লে আমরা কম পাবো জিনিস, এই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক, আর কম দাম কমলে আমরা বেশি জিনিস পাবো, তাহলে কোয়ান্টিটির সঙ্গে ব্যস্ত সম্পর্ক 4/5। তাহলে 4 কেজি কি পায়, বেশি পায়, তার মানে এই গ্যাপটাই দেওয়া রয়েছে, কোয়ান্টিটি মানে এই যে কেজিটা দেওয়া, এটা হলো প্রাইস টাকাটা। কত কেজি বেশি পায়, 4 কেজি, এই যে গ্যাপ রয়েছে 4 থেকে 5, 1, এই একের ভ্যালু হলো 4 কেজি। এখন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে কার মান বের করছে, পূর্বেরটা বের করে না নতুনেরটা, তবে প্রতি কেজি প্রতি চিনি আসল দাম, আসল মানে বুঝতে হবে পূর্বের ভ্যালু বের করতে হবে, মানে পূর্বে মানে এই যে প্রিভিয়াসটা বের করতে হবে। তাহলে একের ভ্যালু 4 কেজি, কেজির সঙ্গে রিলেশন হচ্ছে, তার মানে কেজি আমাকে লাগবে, তাহলে পূর্বের কেজি কত ছিল 4, তাহলে 4 এর ভ্যালু হবে 4 4 16 কেজি। এখন এই 16 কেজি পাওয়া যায় কত টাকায়, 160 টাকায়। তাহলে এখান থেকে বলো 1 কেজির দাম কত, 10 টাকা পার কেজি, তাহলে 1 কেজির দাম 10 টাকা। অপশন এ। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 64 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 120 12 ঘন্টা, তবে স্থির জলে নৌকার বেগ কত? প্রতিকূল মানে আপস্ট্রিম, আপস্ট্রিমের ক্ষেত্রে গতিবেগ বের করে নিই, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার হবে, মানে 64কে 8 দিয়ে ভাগ করে দিলাম। আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে কত হবে, 120কে 12 দিয়ে ভাগ, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমাকে বের করতে হবে বোটের স্পিড কত। আর যখন দেখবে বোটের স্পিড বের করার ফর্মুলা হলো ডাউন মাইনাস আপ বাই 2, সরি একটু ভুল হলো, ডাউন প্লাস আপ বাই 2। তাহলে 10 প্লাস 8, তাহলে 18/2, তাহলে কত হবে 9। একক কি, কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাকে আনতে হবে মিটার পার সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ, এত মিটার পার সেকেন্ড, তার মানে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5। অপশন বি। একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 20% যদি বাইকটিতে 30% ছাড়ে বিক্রয় করা হয়, তবে ডিলারের কত ক্ষতির হার কত? তাহলে একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, তাহলে কস্ট প্রাইস আমরা ধরে নিই 100, মার্ক প্রাইস হবে সেটা 120। এখন বাইকটি 30% ছাড়ে বিক্রয় করা হয়, তাহলে এখান থেকে সেলিং প্রাইস আমরা বের করব, মার্ক প্রাইসের উপর সবসময় ছাড় দেওয়া হয়, 120 30% ছাড়, তার মানে 70/100, এটা 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 কাটো, তাহলে 7 বরং 84, এটাই হলো কি বিক্রয় মূল্য। ক্লিয়ার। এখন বলছে তার ডিলারের ক্ষতি হলো কত, মানে কস্ট প্রাইস কত ছিল 100 আর বিক্রয় মূল্য কত হলো 84, নিশ্চয়ই ক্ষতি হলো, তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত, তাহলে বিয়োগ করে দাও, তাহলে থেকে 4/6, 16 হলো আমাদের লস। আর লস বা লাভের হার কার উপরে বের করি সবসময়, কস্ট প্রাইসের উপরে, ইন্টু 100, তাহলে 16%। অপশন। আজ মঙ্গলবার হলে আজ থেকে 100 দিন পর দিনটি কি বার হবে তা নির্ণয় করতে হবে। তার মানে যখন দিন দেওয়া থাকে মানে 7 দিনে 1 সপ্তাহ, 7 দিন পর রিপিটেশন হয়, তাই 7 দিয়ে ভাগ করে দাও, 7কে 7, 3 30, 4 7 28, তাহলে অবশিষ্ট কত রইল 2, তার মানে মঙ্গলবারের পরে এক্সট্রা আরো 2 দিন গুনে নাও, সেটাই হবে অ্যান্সার, মঙ্গল বুধ বৃহস্পতি। অপশন সি। আজকে ক্লাসে এই 30খানা অঙ্ক ছিল, 30খানা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে যাতে সকলেই এই ক্লাস দেখো। তবে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।